আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ডিসেম্বর থেকে আগামী বছর জুনের মধ্যে জাতীয় নির্বাচন করতে অন্তর্বর্তী সরকার অঙ্গীকারাবদ্ধ, টোকিওতে সেমিনারে বললেন প্রধান উপদেষ্টা। সাগরের লঘুচাপের প্রভাবে রাজধানীর সহ বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি, খুলনা, বরিশাল ও চট্টগ্রামে ঝোড়ো বাতাস, নদীবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত। ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে নির্বাচনী ট্রাইব্যুনালের রায় ও গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে করা লিভ টু আপিলের শুনানি আজ। এবং আগামী ৪ জুন শুরু হচ্ছে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। মিনা ও মুজদালিফায় তাঁবু টানানো সহ আরাফাত ময়দানের সকল প্রস্তুতি শেষ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অন্তর্বর্তী সরকার ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন করতে অঙ্গীকারাবদ্ধ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, একটি রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন চাইছে, কিন্তু সংস্কারের উপর নির্ভর করছে কত দ্রুত জাতীয় নির্বাচন হবে। জাপানের রাজধানী টোকিওর ইম্পেরিয়াল হোটেলে এশিয়ার সম্ভাবনা নিয়ে আয়োজিত সেমিনারে প্রধান উপদেষ্টা আরও বলেন, এশিয়ার ভাগ্য এখনও লেখা হয়নি, আমরা সবাই মিলে লিখব। জাপানের টোকিও থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি মইনুল হাসান। জাপান সফরের দ্বিতীয় দিনে এশিয়ার সম্ভাবনা নিয়ে নিক্কেই ফোরাম আয়োজিত সম্মেলনে যোগ দেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ড. মোহাম্মদ ইউনূস। সম্মেলনে বিভিন্ন দেশের সরকার প্রধান, নীতি নির্ধারক, গবেষক, বুদ্ধিজীবী ও আন্তর্জাতিক সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তারা যোগ দেন। সম্মেলনের উদ্বোধনী পর্বে অংশ নিয়ে ড. ইউনূস এশিয়া সহ সমস্ত বিশ্বকে একসঙ্গে কাজ করে একটি সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণের আহ্বান জানান। Nikkei Forum has over the years become a guiding light of dialogue, vision, and resolve for Asia's future. পরে প্রশ্নোত্তর পর্বে ড. ইউনূস জানান, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে তার সরকার। In Bangladesh, we went through a transformational change by a massive uprising of students in the common people just few months back, and consequently my government came into the position. বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন, সংস্কার ও জুলাই গণহত্যার বিচার প্রসঙ্গে তার সরকারের অবস্থান ব্যাখ্যা করেন ড. ইউনূস। In a hurry, we did some reform, other reforms can wait, we'll do it December. But if we need a good job of the reform, we have to wait 6 months more. So that's what we're doing. There are opinions that some say, let's get it on, get the election done, and hand over to the politicians. So that's one reason, that's why the politicians are looking for. Not all political parties, just one particular. জাপান সফরের দ্বিতীয় দিনে বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার, বিশিষ্ট ব্যক্তিদের সাথে সাক্ষাৎ, সেমিনারে অংশগ্রহণ সহ ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান। নিক্কেই ফোরামের সম্মেলন সহ নানা কর্মসূচিতে অংশ নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ড. মোহাম্মদ ইউনূস বললেন, গত ১.৫ দশকে দুর্নীতি, দুঃশাসনের মাধ্যমে বাংলাদেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হয়েছে। সেই অবস্থা থেকে বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার কাজ করছে অন্তর্বর্তী সরকার। সে লক্ষ্যে বাংলাদেশের জনগণ সহ বিশ্ববাসীর সহযোগিতা চাইলেন ড. মোহাম্মদ ইউনূস। মইনুল হাসান, এটিএন বাংলা, টোকিও, জাপান। রাজধানীর সহ দেশের বিভিন্ন অঞ্চলে আজ বৃষ্টি হচ্ছে। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, সাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজারের উপর দিয়ে ঘন্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি সহ অস্থায়ী ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব অঞ্চলের নদী বন্দরে দুপুর পর্যন্ত ২ নম্বর
নৌ হুঁশিয়ারির সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বরিশালের অভ্যন্তরীণ সকল রুটের লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিএ। ভারী বৃষ্টির কারণে কীর্তনখোলা সহ ৮টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বয়ে যাচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ওদিকে লঘুচাপের প্রভাবে উত্তাল রয়েছে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। পায়রা সহ দেশের 4 সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত ও মাছ ধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে চলাচল করতে বলা হয়েছে। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে নির্বাচনী ট্রাইব্যুনালের রায় ও নির্বাচন কমিশনের গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে করা লিভ টু আপিলের পরবর্তী শুনানি আজ নির্বাচন কমিশনের বক্তব্য শুনবে সর্বোচ্চ আদালত। বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 বিচারপতির বেঞ্চ আংশিক শুনানি করে বৃহস্পতিবার দিন ঠিক করেন। আপিল শুনানিতে রিটকারীর আইনজীবী বলেন, ইশরাক হোসেন সাক্ষী, স্বাক্ষর, আবেদনের ধরন সবকিছু পরিবর্তন করে জালিয়াতির আশ্রয় নিয়েছিলেন। ভুল ছিল মামলার তারিখেও। এ বিষয়ে নির্বাচন কমিশনের বক্তব্য শোনার প্রয়োজন বলে জানান প্রধান বিচারপতি। গত 22 মে ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে নির্বাচনী ট্রাইব্যুনালের রায় এবং ইসির গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট। সেদিনই পূর্ণাঙ্গ আদেশ প্রকাশিত হয়। ওই আদেশের বিরুদ্ধে 25 মে লিভ টু আপিল বা আপিলের অনুমতি চেয়ে আবেদন করেন রিট আবেদনকারী। মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি রেজাউল হক আবেদনটি শুনানির আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। সেনাবাহিনীর হাতে গ্রেফতার শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের 8 দিন ও মোল্লা মাসুদ সহ 3 সহযোগীর 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার রাজধানীর হাতিরঝিল থানার অস্ত্র মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাদের 10 দিনের রিমান্ড চাইলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেন এই আদেশ দেন। এই শীর্ষ সন্ত্রাসী ও তার সহযোগীরা খুন ডাকাতির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রচেষ্টা করছিল বলে আদালতকে জানায় রাষ্ট্রপক্ষ। এর আগে সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানিক দল মঙ্গলবার কুষ্টিয়া থেকে শীর্ষ তালিকাভুক্ত সন্ত্রাসী সুব্রত বাইন ও তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদকে গ্রেফতার করে। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী হাতিরঝিল এলাকা থেকে অস্ত্র ও গোলাবারুদ সহ 2 সহযোগী শুটার আরাফাত ও শরীফকে গ্রেফতার করা হয়। আগামী 4 জুন শুরু হচ্ছে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। মিনা ও মুজদালিফায় তাঁবু টানানো সহ আরাফাত ময়দানের সকল প্রস্তুতি শেষ করেছে বাংলাদেশ হজ মিশন। হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ৬৮,২৮০ জন বাংলাদেশি মক্কায় অবস্থান করছেন। এর মধ্যে বার্ধক্যজনিত কারণে মারা গেছেন 12 জন। সৌদি প্রতিনিধি সাজিদুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন ফারহান ইসলাম টুম্পা। প্রতি বছর পবিত্র জিলহজ মাসের 8 থেকে 13 তারিখের মধ্যে হজের মূল আনুষ্ঠানিকতায় অংশ নেন হজযাত্রীরা। এর মধ্যে দ্বিতীয় দিন লাখো হাজি আরাফাতের ময়দানে উপস্থিত হয়ে নামাজ আদায় করেন। এবছর আরাফাত ময়দানের আনুষ্ঠানিকতা পালিত হবে 5 জুন। হজের সার্বিক প্রস্তুতির বিষয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন বাংলাদেশ থেকে আসা মুসল্লিরা। তাপমাত্রা বেশি, বাট এই পর্যন্ত কোনো সমস্যা হয়নি। আর হজের ব্যবস্থাপনা আলহামদুলিল্লাহ অনেক ভালো। বাংলাদেশ থেকে এখানে আসতে আমাদের তেমন কোনো সমস্যা বা বেগ পোহাতে হয় নাই। সবার কাছে দোয়া চাই যেন হজ আমার জন্য এবং এই বছরের সমস্ত হজ যাত্রীর জন্য যেন সহজ করে দেয় আল্লাহ। সৌদি সরকারের পক্ষ থেকেও বিশেষভাবে এই বছরে যে ব্যবস্থা রাখা হয়েছে খুবই সন্তুষ্টজনক। মিনা, মুজদালিফা এবং আরাফাত ময়দানের সকল প্রস্তুতিও শেষ হয়েছে। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সার্বিক প্রস্তুতি ভালো। আশা করছি আমরা যে এবছর হজযাত্রীরা স্বাচ্ছন্দ্যে তাদের পবিত্র হজ পালন করতে পারবে। এদিকে বাংলাদেশ থেকে আসা হজযাত্রীদের মধ্যে বার্ধক্যজনিত কারণে 12 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 11 জন পুরুষ ও 1 জন মহিলা। এবারের হজ ভিসায় হাজিরা শুধুমাত্র মক্কা, মদিনা ও জেদ্দা ভ্রমণ করতে পারবেন। অনুমতি ছাড়া হজ করলে 20,000 রিয়াল জরিমানা গুনতে হবে বলে সতর্ক করেছে সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। সড়ক দখল করে দোকান ও ট্রাফিক অব্যবস্থাপনার কারণে অসহনীয় যানজটের নাকাল নোয়াখালীবাসী। সংকট নিরসনে প্রশাসনের দায়সারা অভিযান চললেও মিলছে না প্রতিকার। ফলে ক্ষুব্ধ ভুক্তভোগী জেলাবাসী। যানজট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। নোয়াখালী প্রতিনিধি সাইফুর রহমান রাসেলের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন ফারহান ইসলাম টুম্পা।
জেলার বাণিজ্যিক এলাকা চৌমোহনী বাজার দিয়ে চলাচল করে চট্টগ্রাম, ফেনী, লক্ষ্মীপুর সহ 11টি রুটের যাত্রীরা। নিত্যদিনের যানজটে দুর্ভোগের যেন শেষ নেই এই সড়কে। মাইজদি ও সোনাপুর 0 পয়েন্টেও একই দশা। আমরা সাময়িকভাবে মনোনয়ন ফেডের দেয় এখানে বসে আছি, কিন্তু অটো রিক্সা কি ব্যানের কারণে যানজট সৃষ্টি হয়। যদি সরকারের পক্ষ থেকে যদি আমাদেরকে অন্য জায়গায় যদি নির্দিষ্ট জায়গা ব্যবস্থা করে দেয়, তাহলে আমরা এখানে আর বসার যুক্তি আসে না। সড়ক ও ফুটপাত দখল, ট্রাফিক অব্যবস্থাপনা, জলাবদ্ধতা সব মিলিয়ে তীব্র আকার ধারণ করেছে যানজট পরিস্থিতি। সমস্যা সমাধানে প্রশাসনের দায়সারা অভিযান চললেও কমছে না দুর্ভোগ। আমি গার্লস স্কুলের স্টুডেন্ট। এই চৌমুহনী বাজারে এই এত বড় যানজটের গাড়িগুলোর মধ্যে আসতে প্রায় আমার অনেক কষ্ট হয়। প্রতিদিন 10 মিনিটের জায়গায় 20 মিনিট জায়গায় অনেক জ্যামজট। এই যানজটের কারণে আমাদের সময়ের অনেক লোকসান হচ্ছে এবং চলাফেরাতে খুব কষ্ট হয়। যানজট না কমার কারণ হিসেবে প্রশাসন ও রাজনৈতিক নেতাদের সদিচ্ছার অভাবকে দুষছে চৌমোহনী সাধারণ ব্যবসায়ী সমিতি। যানজট আমাদের জন্য একটি অভিশাপ। এই অভিশাপ থেকে মুক্তি পেতে হলে ব্যবসায়ী, প্রশাসন এবং রাজনৈতিক ব্যক্তিরা যদি একসাথে হয়, 24 ঘন্টার ভিতরে এই যানজট নিরসন করা সম্ভব। যানজট নিরসনে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ফ্লাইওভার নির্মাণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানায় জেলা প্রশাসন। চৌমোহনী যানজট নিরসনের স্থায়ীভাবে নিরসনের জন্য আমরা ইতিমধ্যে একটি ফ্লাইওভার নির্মাণের জন্য প্রস্তাব প্রেরণ করেছি সরকারের উচ্চ পর্যায়ে। এছাড়া একটি বাইপাস নির্মাণ করা যায় কিনা সে বিষয়ে আমরা চিন্তা ভাবনা করছি। সুষ্ঠু পদক্ষেপের মধ্য দিয়ে যানজট মুক্ত হবে নোয়াখালী, এমন প্রত্যাশা জেলাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার আন্তর্জাতিক সংবাদ। অবশেষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ উপদেষ্টার পদ ছাড়লেন মার্কিন প্রযুক্তি জায়ান্ট টেসলা ও স্পেস এক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। দেশের সরকারি কর্মকর্তাদের তুমুল প্রতিবাদ, বিক্ষোভ ও রিপাবলিকান নেতাদের সমালোচনার মুখে ফেডারেল সরকারের ব্যয় ও কর্মী ছাঁটাই বিভাগের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। তবে ইলন মাস্কের কাজের প্রশংসা করে আমেরিকার জনগণের জন্য তাকে পাশে রাখতে চান প্রেসিডেন্ট ট্রাম্প। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে। And to that end, I have created the brand new Department of Government Efficiency. দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর আমেরিকার পরিবর্তনে কেন্দ্রীয় সরকারের ব্যয় কমানোর ঘোষণা দেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। ফেডারেল সরকারের বিশাল কর্মীবহর কমাতে নিজের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন প্রযুক্তি জায়ান্ট স্পেস এক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ককে। তাকে নবগঠিত সরকারি দক্ষতা বিভাগ DOGE-র দায়িত্ব দেন ডোনাল্ড ট্রাম্প। দপ্তরে বসার পর থেকেই একের পর এক নানা সিদ্ধান্তে প্রেসিডেন্টের প্রশংসা কুড়িয়ে নেন টেসলা ও স্পেস এক্সের এই প্রধান নির্বাহী। অন্যদিকে সমালোচনার ঝড় ওঠে সরকারি কর্মীদের মধ্যে। ইলন দুর্দান্ত কাজ করছেন। ফেডারেল সরকারের কর্মীদের জালিয়াতি, দুর্নীতি এবং অপচয় খুঁজে বের করছেন। ইলন মাস্ক আমেরিকায় নতুন দিনের সূচনা করেছেন। এরই মধ্যে মাস্কের পরামর্শে বেশ কয়েকটি বড় সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সহায়তা সংস্থা USAID বন্ধ করা এবং লাখ লাখ সরকারি চাকরিজীবীকে অবসরে পাঠানোর সিদ্ধান্তে ফুঁসে ওঠে জনগণ। দাবি ওঠে ইলন মাস্ককে সরিয়ে দেবার। আজ আমরা এখানে এক কণ্ঠে বলতে এসেছি, ইলন মাস্ককে বরখাস্ত করুন। অবশেষে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের গুরুত্বপূর্ণ ওই বিভাগের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ইলন মাস্ক। বুধবার নিজের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট এক্সে এই সিদ্ধান্ত জানিয়ে পোস্ট করেছেন মার্কিন এই ধনকুবের। আমি আগে কখনো রাজনীতিতে জড়িত ছিলাম না, এখন রাজনৈতিকভাবে সক্রিয়, কারণ আমার মনে হয় আমেরিকার ভবিষ্যৎ এবং সভ্যতার ভবিষ্যৎ ঝুঁকির মধ্যে রয়েছে। তবে দায়িত্ব থেকে সরে গেলেও ট্রাম্প প্রশাসনকে সহায়তা দিয়ে যাবে বলে জানান বিশ্বের সবচেয়ে ধনাঢ্য এই ব্যবসায়ী। DOGE-র দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে ইলন মাস্ক প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ হয়ে ওঠেন। কিন্তু ট্রাম্প প্রশাসনের ভেতরের লোকজন এবং প্রশাসনের বাইরের অনেক মিত্র মাস্ককে অপছন্দ করা শুরু করেন। তার বিরুদ্ধে অভিযোগের পাল্লা ভারী হতে থাকে। অন্যদিকে ইলন মাস্কের সম্পদের পরিবর্তে রাজনৈতিক দায় হিসেবে দেখতে শুরু করেন ট্রাম্পের দলের রাজনীতিবিদরা। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। এবারে খেলার খবর।
পরাজয় দিয়েই শুরু হলো বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফর। লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে লিটন দাসের দলকে 37 রানে হারিয়েছে পাকিস্তান। টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় স্বাগতিকরা। দলের 5 রানেই 2 উইকেট পড়ে যায় পাকিস্তানের। তৃতীয় উইকেটে সালমানের সঙ্গে 48 রানের জুটি গড়ে 31 রানে আউট হন মোহাম্মদ হারিস। চতুর্থ উইকেটে নওয়াজকে নিয়ে 65 রানের জুটি গড়ে 56 রানে বিদায় নেন অধিনায়ক সালমান আগা। শেষ পর্যন্ত 7 উইকেটে 201 রানের পুঁজি পায় পাকিস্তান। রান তাড়া করতে নেমে 215 রান করতে 2018 সালে কলম্বোতে শ্রীলঙ্কাকে হারিয়েছিল বাংলাদেশ, কিন্তু এবার আর পেরে ওঠেনি তারা। 164 রানে গুটিয়ে যায় বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ 48 রান করেন অধিনায়ক লিটন দাস। পাকিস্তানের মিডিয়াম পেসার হাসান আলী 30 রানে 5 উইকেট তুলে নেন। একই মাঠে সিরিজের দ্বিতীয় ম্যাচ হবে আগামীকাল শুক্রবার। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। ডিসেম্বর থেকে আগামী বছর জুনের মধ্যে জাতীয় নির্বাচন করতে অন্তর্বর্তী সরকার অঙ্গীকারাবদ্ধ, টোকিওতে সেমিনারে বললেন প্রধান উপদেষ্টা। সাগরের লঘুচাপের প্রভাবে রাজধানীর সহ বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি। খুলনা, বরিশাল ও চট্টগ্রামে ঝোড়ো বাতাস। নদী বন্দরে 2 নম্বর হুঁশিয়ারি সংকেত। ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে নির্বাচনী ট্রাইব্যুনালের রায় ও গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে করা লিভ টু আপিলের শুনানি আজ। এবং আগামী 4 জুন শুরু হচ্ছে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। মিনা ও মুজদালিফায় তাঁবু টানানো সহ আরাফাত ময়দানের সকল প্রস্তুতি শেষ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।